দর্শক সবাইকে আমন্ত্রণ ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। নিশ্চয়ই বিরতির আগে বলছিলাম যে আমরা আলোচনা করব পাকিস্তানের বিপক্ষে টি-20তে প্রথম সিরিজ জয় নিয়ে। আমাদের সাথে সেই আলোচনায় আছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার তুষার ইমরান। তুষার ভাই, কালকের খেলাটা কেমন দেখলেন? এবং উইকেট নিয়ে অনেক কথা হচ্ছে, সবাই কথা বলছে। এই উইকেটে বাংলাদেশের যে রান, আমরা ধারণা করে নিয়েছিলাম যে সেই রানটাও চ্যালেঞ্জিং হতে পারে এবং শেষ পর্যন্ত সেটাই হয়েছে। ওভারঅল বাংলাদেশের সিরিজ জয়টাকে আপনি কিভাবে দেখছেন? প্রথমে কংগ্রাচুলেশন, ব্যাক টু ব্যাক সিরিজ জয়। উইকেট নিয়ে অনেক কথা হচ্ছে। আসলে আমার কাছে যেটা মনে হয়েছে, উইকেটে কত রান করতে হবে, কত রান করলে আপনি সেফ জোনে থাকবেন সেটা দেখাটা খুব জরুরি। ধরেন প্রথম দিন পাকিস্তান যেটা করেছে, মিস্টেক করে ফেলেছে, যে ওরা চিন্তা করেছে 180 190 এই উইকেটে করা সম্ভব, বাট উইকেটটা আসলে ডিফিকাল্ট। সেকেন্ড ডেতে আমরা যেহেতু ব্যাটিং করছিলাম, আমার কাছে মনে হয়েছে 150 ইটস গুড এনাফ এই উইকেটের জন্য। বাট কিছু কিছু ক্রিকেটার আসলে বুঝতে হবে যে প্রথম 7-8টা ওভার নতুন বলে একটু ডিফিকাল্ট এই উইকেটে রান করা। এই মিস্টেকটা যদি না করতাম তাহলে প্রথম মানে টি-20তে যেভাবে আমরা উইন করেছি, সেম এখানেও হয়তো বা ব্যাটাররা ভালো ব্যাটিং করলে, একটু ক্যালকুলেটিভ ক্রিকেট খেললে হয়তো বা 150 প্লাস করা সম্ভব ছিল। এবং জাকের আলী তিনিও সে কথাই বলছিলেন যে 155-65-এর মতো রান এখানে করা সম্ভব। হ্যাঁ, ইয়েস, উইকেটের ধরনটাই এরকম আমার কাছে যেটা মনে হয়েছে। এবং নতুন বলটা একটু সার্ভাইভ করতে হবে। ধরেন টেস্ট ক্রিকেটে আপনি সার্ভাইভ করেন না, এই উইকেটটাও এরকমই। টি-20 ক্রিকেট খেলছেন, বাট স্ট্রাইক রেটটা আপনাকে 100-150 স্ট্রাইক রেট নট নেসেসারি, সব জায়গায় সব রকম স্ট্রাইক রেট হবে না। 110-20-এর ভিতর রাখতে পারলেই কিন্তু আপনি, আমার কাছে মনে হয়েছে ব্যাটাররা একটু সেন্সেবল ব্যাটিং করলে এটা সম্ভব ছিল। তারপরেও সিরিজটা উইন করেছি আলহামদুলিল্লাহ। এখন আরও একটা ম্যাচ আছে। আমার কাছে মনে হয় এই দুইটা ম্যাচ থেকে অনেক কিছু শিক্ষণীয় অনেক কিছু আছে। জি, কালকে যেটা লক্ষ্য করলাম যে 3 ব্যাটার, সেটা পঞ্চম উইকেটে আমরা লক্ষ্য করলাম শেখ মেহেদীকে সাথে নিয়ে জাকের আলী অনেকের ওই পার্টনারশিপটা না হলে হয়তো বা একটা বড় রকমের ধাক্কা খেতে পারতো বাংলাদেশ। এর পাশাপাশি পারভেজ ইমনের 13 রানের একটা ইনিংস রয়েছে। বাকি যে ব্যাটাররা রয়েছেন একেবারে টপ টু বটম, কারো রানই আসলে 2 অঙ্ক পর্যন্ত ছুঁতে পারেনি। সেটা সেই যে অধারাবাহিকতা, এটা কিছুটা হলেও অ্যালার্মিং কিনা? প্রথমে শুরুতে বললাম যে এই উইকেটে আপনাকে ক্যালকুলেটিভ ব্যাটিং করতে হবে, একটু টেস্ট মেজাজে ব্যাটিং করতে হবে। মারির বলটাই মারবেন আপনি। সব বল যদি এই টি-20 ক্রিকেট মনে করেন যে না 4 ছক্কার খেলা, বাট এই উইকেটে কিন্তু সেটা না। যদি একটু ক্যালকুলেটিভ ক্রিকেট খেলতেন তাহলে একটু পসিবল ছিল। যেমন নাইম শেখের আউটটা দেখলাম, নাইম শেখ হ্যাঁ, সে অনেকদিন পরে সুযোগ পেয়েছে, সুযোগটা কাজে লাগানো উচিত ছিল। একটু সার্ভাইভ করে খেললে হয়তো বা চান্স ছিল একটা বড় ইনিংস খেলার। তাওহিদ হৃদয় কিন্তু এর আগের দিনও একটা রান আউট থেকে মানে জীবন পেয়েছে। গতকালকেও কিন্তু সে, তাওহিদ হৃদয়ের এই জায়গাটা একটুখানি হয়তো বা আমার কাছে একটু, মানে আপনার কাছে মনে হয় কিনা যে তাওহিদ হৃদয়ের সাথে যারা থাকেন, ব্যাট করেন, তাদের সাথে আসলে একটা ভুল বোঝাবুঝি, একটা বড় রকমের একটা গ্যাপ রয়েছে তাওহিদ হৃদয়ের? মানে তার সাথে বারবার কেন এমন হচ্ছে? তার আগের ইনিংসগুলো তো আমরা লক্ষ্য করেছি তিনি কিন্তু বেশ কয়েকবার রান আউটের শিকার হয়েছেন। শ্রীলঙ্কাতেও দেখেছি আমি, আমরা হচ্ছে যে তাওহিদ হৃদয়কে রান আউট হতে, ইভেন অন্য অপোনেন্ট যে পার্টনার থাকে তাকেও রান আউট করতে। সো এই জায়গাটা তাওহিদ হৃদয়কে ইমপ্রুভ করতে হবে। এবং ডেফিনেটলি তাওহিদ হৃদয় যদি একটু কুইক হয়, সবাই তো আর তাওহিদ হৃদয়ের মতো হয়তো বা রানিং বিটুইন দ্য উইকেট কুইক হবে না। এইখানে আপনাকে পার্টনার কে কেমন রানিং করে সেটা দেখতে হবে। বাট গতকালকে কিন্তু তাওহিদ হৃদয়েরই কল ছিল। হ্যাঁ, যেহেতু মিড অফে মেরেছে তাওহিদ হৃদয়, এটা তাওহিদ হৃদয়ের ফল্ট, অন্য কারোর ফল্ট না। সো এই জায়গাটা তাওহিদ হৃদয়কে ইমপ্রুভ করতে হবে। এবং আদার্স যে ব্যাটসম্যান আছে, লাইক উপরে ইমন বলেন, নাইম শেখ, তারপরে হচ্ছে তামিম আছে, হ্যাঁ, সবাইকে এখানে লিটন ক্যাপ্টেন আছে। সো এখানে একটু সেন্সেবল ব্যাটিং করা উচিত। পাকিস্তান যেটা করতে পারেনি, আমার কাছে যেটা মনে হচ্ছে, পাকিস্তানের বলাররা হয়তো বা নট আপ টু দ্য মার্ক। আমার কাছে যেটা লেগেছে, আমরা ওদের থেকে অনেক ভালো বোলিং করেছি, বাট ক্যালকুলেটিভ ক্রিকেট খেললে হয়তো বা 150 প্লাস রান করা সম্ভব। জি, জাকের আলী অনেকের এই ইনিংসটাকে কিভাবে দেখবেন? জাকের আলী আসলে এই সময়টাতে এসে, কালকে তিনি এসেছিলেন, আমরা সংবাদ সম্মেলনে তাকেই পেয়েছিলাম, অনেকগুলো প্রশ্ন করা হয়েছে তাকে। টেল এন্ডারদের সাথে শেষ পর্যন্ত তার ডিউটি করতে হয়। তিনি নামেনও আসলে 5, 6, 7 নাম্বারের দিকে তার নামা হয়। সেই জায়গাটা থেকে তিনি এর আগে যে ইনিংসগুলো খেলেছেন, হয়তোবা একটা ভালো ইনিংস খেলে দিয়েছেন, কিন্তু দলের জন্য খুব একটা ভূমিকা রাখা হয় না তার। কালকের ইনিংসটা মোটামুটি ম্যাচজয়ী একটা ইনিংস ছিল। না, অবভিয়াসলি জাকির আলী অনেক কিন্তু শুরু থেকে একটু স্ট্রাগল করে, একটু সেট হতে টাইম নাই যে এই উইকেটে পারফেক্ট।
আপনি যদি শুরুতে গিয়ে একটু তাড়াহুড়ো করেন তাহলে কিন্তু রান করতে পারবেন না। এবং জাকির আলী ইনিংসগুলো কিন্তু এই টেলেন্ডারের সাথে একটু বড় করতে পারে। আপনি এখন যদি মনে করেন যে না জাকির আলী অনেককে চারে কিংবা 3-এ ব্যাটিং করাবেন, তাহলে কিন্তু হিতে বিপরীতও হতে পারে। এই ছেলেটা এখানে ব্যাটিং ভালো করছে, এখানে হয়তো বা তাকে ইস্টাবলিশ করতে হবে আস্তে আস্তে। জি, এবং নিশ্চয়ই পরবর্তীতে ফিনিশারের ভূমিকায় আমরা হয়তো বা তাকে দেখবো। একজন দর্শক আছেন আমাদের সাথে, দর্শক নাম পরিচয় জানেন, আপনার মতামত কিংবা প্রশ্ন করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটু তুষার ভাইয়ের সাথে কথা বলতে চাচ্ছিলাম। জি, জি বলুন, ভাই, বলেন। শুনছেন। আচ্ছা, তুষার ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আমি চট্টগ্রাম থেকে বলতেছি। জি বলেন। জি, আমার কথাগুলো একটু শুনবেন দয়া করে, লাইনটা কাটবেন না। টাইম নেই আপনি ভাই, যে আজকে তাড়াতাড়ি করেন। পিচের ব্যাপারে যে আলোচনাগুলো করতেছেন, আসলে এই পিচটা কিন্তু আমাদের বর্তমান খেলোয়াড়দের ভবিষ্যৎটা শেষ করে দিচ্ছে। ওরা তো মনে করেন খেলোয়াড় হইতেই পারবে না। দেখেন গতবার আপনার টি-20-র আগে আপনারা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডকে এনে হোয়াইট ওয়াশ করেছেন। পরবর্তীতে কি হলো? বিশ্বকাপে গিয়ে একটা দুর্বল দলের সাথে হেরে গেল। তাহলে আমরা কি কি নিয়ে এগোচ্ছি? আমাদের ক্রিকেটটা কি নিয়ে এগোচ্ছে? এগুলো তো একটু বুঝতে হবে আমাদেরকে। আমাদের যে দর্শক, আপনার কথা বুঝতে পেরেছি। ওই সময় যে উইকেটটা ছিল, যে নেগেটিভ উইকেটের কথা আমরা বলছি, যে ফলস আত্মবিশ্বাসের কথা, কনফিডেন্সের কথা বলছি, ওই উইকেট আর এই উইকেট আমরা নিজেও দেখলাম, খুব আসলে একটা বড় পার্থক্য রয়েছে। তুষার ভাই, আপনি আমার সাথে একমত হবেন কিনা? না অবভিয়াসলি ওই ওই সময় উইকেটে যে লো উইকেট, বাউন্স ছিল, আমার কাছে যেটা মনে হচ্ছে এবং স্পিন টান পুরোপুরি ছিল, স্পিন বান্ধব ছিল। স্পিন এই সময় বান্ধব কিন্তু ছিল। পেসাররা পেসাররা দুর্দান্ত বল সহায়তা করছে। পাচ্ছে এই উইকেটে, এবং পেসাররা কখন সহায়তা পাচ্ছে এটা দেখা উচিত। সব টি-20 মানে আপনার খেলা যে একদম ফ্ল্যাট উইকেট হবে সেটা নট নেসেসারি। এখানে আপনি হয়তো বা অপোনেন্ট টিমের, পাকিস্তানের টিমের কোচ, হেড কোচ অলরেডি ব্লেম দিয়েছে যে এই উইকেটে টি-20 খেলা সম্ভব না। তাকে এটাও বুঝতে হবে দু একটা ম্যাচ তো এরকম হতেই পারে। আমরা অনেকে বলে যে হোম অ্যাডভান্টেজ নেই, আমরা হোম অ্যাডভান্টেজ নেওয়ার থেকে ওরা যদি কোয়ালিটি বলার নিয়ে আসতো তাহলেও কিন্তু আমাদের একটু ডিফিকাল্ট হতো এই উইকেটে ব্যাটিং করা। যেহেতু নতুন বলটা সার্ভাইভ করতে পারছি না আমরা, মিডিল অর্ডারে গিয়ে রান করছে, উপরের ব্যাটারদেরকে দায়িত্ব নিতে হবে কিভাবে সার্ভাইভ করে খেলা শিখতে হয়, মানে খেলতে হয় এই উইকেটের ভিতরে। সবসময় আপনি 200-এর উইকেট পাবেন না। সো সেন্সেবল যদি ক্রিকেট খেলেন তাহলে পসিবল। এই উইকেটে 150, আগে থেকে বলছি 150-55 ইজ গুড স্কোর। সো ওই রানটা করার চেষ্টা করেন আপনি। আর অন্যদিন হয়তো বা যদি ফ্ল্যাট উইকেট পেয়ে যান, এবং এটা খুবই স্বাভাবিক যে সবখানে একই রকম উইকেট হবে না, কোথাও একটু। বাংলাদেশ তো শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতেই এসেছে। না অবভিয়াসলি এটাই বলছি, এই উইকেটে 150 প্লাস আর আপনার ফাইটিং স্কোর। সো ওইটা করলে পাকিস্তান টিম যদি করতে পারতো তাহলে আমাদের জন্য ডিফিকাল্ট ছিল প্রথম টি-20-তে। আমরাও যদি পক্ষান্তরে, আমরা যদিও সেকেন্ড ম্যাচ জিতেছি একটু কষ্ট করে, আমরাও যদি 150 প্লাস করতে পারতাম এবং তাহলে সহজ ম্যাচটাকে অনেকটা কষ্ট করে জিততে হবে। ইয়েস। আমার কাছে যেটা মনে হচ্ছে, আপনি যেটা শুরু মানে বললেন যে সহজ ম্যাচ, 6টা উইকেট ফেলানোর পরে 6 ওভারের ভিতরে 15 রানের মধ্যে 5 হ্যাঁ উইকেট পড়ে 5 উইকেট নেয়, 6 ওভারের ভিতরে 30 রানে 6 উইকেট নেয়, তারপরে একটা ছোট পার্টনারশিপ হয়েছে, তারপরে একটা ভালো মোটামুটি পার্টনারশিপ হয়েছে। বাট এই জিনিসটা কিন্তু আমরা, ওরা যে প্রথম দিনের মতন উইকেট বিলিয়ে আসছে তা না, আমরা কিন্তু এই টি-20-তে খুব ভালো জায়গায় বলাররা বোলিং করেছে। জি, আমার কাছে এটা এর পাশাপাশি আপনার কাছে মনে হয় কিনা যে ফিল্ডিং এ আমাদের, অন্তত গতকালকের ম্যাচে নিরিখে আমাদের বেশ কিছু মানে আমরা লুপ হোল লক্ষ্য করেছি। ক্যাচ মিস হয়েছে, ফাহিম আশরাফের ক্যাচ মিস হয়েছে, খুশদিল শাহর ক্যাচ মিস হয়েছে। পাশাপাশি মোস্তাফিজের ফিল্ডিং নিয়ে অনেক কথা হচ্ছে। তিনিও কালকে যেভাবে একটা 4 ফেরাতে পারলেন না, আপনার কাছে মনে হয় কিনা যে এই জায়গাটাতেও আসলে কাজ করার অনেক কিছু রয়েছে? না আসলে ফ্লাড লাইটের নিচে ফিল্ডিং করা একটু ডিফিকাল্ট। আপনি যদি ক্যাচ ওঠে সেই ক্যাচগুলো হয়তো বা 10টা ক্যাচ উঠলে হয়তো 2-1টা ক্যাচ মিস হতেই পারে। তারপরেও যে রান আউটটা করেছি স্টার্টিং, ওই রান আউটটা না হলে সাইম আইয়ুব এবং ফাকার জামান যদি যে কোনো একজন ওই উইকেটে থেকে যেত তাহলে তাদের জন্য ইজি হতো। আমার কাছে যেটা মনে হচ্ছে, সাইম আইয়ুব এর আগের দিনও একটা ভালো একটা স্টার্ট করতে চেয়েছিল, কিন্তু হয়তো বা ব্যাটে বলের সংযোগ হয়নি, আউটটা হয়েছিল। গতকালকেও সেম, ও কিন্তু মানে একটা আপসেট। সো কিছু কিছু ভালো জিনিসও আছে ফিল্ডিংয়ে, কিছু কিছু খারাপ জিনিসও আছে, এগুলো থেকে ওভারকাম করতে হবে। আর মুস্তাফিজের ফিল্ডিংটা হয়তো বা নট আপ টু দ্য মার্ক, বাট ক্যাচিং টেকনিক অনেকের থেকে ভালো, ভালো ধরতে ক্যাচ পারেন, ভালো কিন্তু ধরতে ফিল্ডিংটাতে নিয়ে একটু দুর্বল আছে। নিচু হতে আমার কাছে মনে হয় সময় একটু হয় সমস্যা বলারদেরকে। হয়। আমাদের সাথে আরো দুজন দর্শক আছেন। দর্শক নাম পরিচয় জানিয়ে আপনার মতামত কিংবা প্রশ্ন করবেন। আমার নাম আমি কুমিল্লা থেকে বলছি যে আমি
আজও কি নাইন শেখ যে ঢাকার মাঠে খেলে অভ্যস্ত 120 130 রানের উইকেট তিনিও কিন্তু জানতেন। তিনি কি বুঝতে পারেনি যে আমি মাটি কামড়ে পড়ে থাকি, যে উইকেটে যে পরে খেললে রান আসবে, ব্যাটিং খেললে। আর তিনি কিন্তু সর্বাধিক রান স্কোর হয়েছে কিন্তু ঢাকার মাঠে খেলেছে ম্যাক্সিমাম ম্যাচে কিন্তু এটা করেছে। দর্শক আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। আরো একজন দর্শক আছেন, দর্শক নাম পরিচয় জানে আপনার মতামত কিংবা প্রশ্ন। আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমি পাটগ্রাম থেকে আমি মোহাম্মদ জাহিদ বলছি। জি বলুন দর্শক, শুনতে পাচ্ছি। আমি জানতে চাচ্ছি যে আমাদের গত 3টে ওয়ানডেতে আমরা দেখলাম যে আমাদের বাংলাদেশ দল 50 ওভার ক্রিকেট খেলছে না, 50 ওভার পুরোটাই ক্যাচ করতে পারতেছে না। তো আমাদের সিনিয়র ব্যাটসম্যানরা যারা অভিজ্ঞ ব্যাটসম্যান ছিল এদেরকে থেকে দলে না নেওয়ার কারণেই আমরা সেটা লক্ষ্য করলাম যে আমাদের সিনিয়র অভিজ্ঞতার অভাব। তো আমাদের নেক্সট আরো ফিউচারে অনেকগুলো ওয়ানডে ম্যাচ থাকবে। তো ভবিষ্যতে যদি আমাদের সিনিয়র অভিজ্ঞ ব্যাটসম্যানরা না থাকে, 50 ওভার পুরো ব্যাট করতে না পারি, তা ভবিষ্যতে আমাদের র্যাঙ্কিংও নিচের দিকে চলে যাবে। তখন আমাদেরকে ভবিষ্যতে যখন অন্যান্য আমরা আরো উন্নয়ন ম্যাচগুলো আমাদেরকে বিশ্বকাপে দর্শক বুঝতে পেরেছি। ইতিমধ্যে আমরা র্যাঙ্কিং এ আসলে খুব একটা ভালো অবস্থায় নেইও। দুজনের প্রশ্নেরই উত্তর নেওয়া হবে। অবশ্যই একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেল ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। কিছুক্ষণের মধ্যে ফিরছি দর্শক। দর্শক ফিল্ম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে আমরা আলোচনা করছি পাকিস্তানের বিপক্ষে টি-20 ফরম্যাটে বাংলাদেশের প্রথম সিরিজ জয় নিয়ে। তুষার ভাই, দুইটি প্রশ্ন ছিল। প্রথমটি ছিল যে নাইম শেখের কথা বলছিলেন। নাইম শেখ বিপিএল এ ভালো খেলছেন এবং তার মোটামুটিভাবে মিরপুরের উইকেট বলুন বাংলাদেশের সব উইকেটই তার জানা। তিনি কেন এভাবে আউট হতে গেলেন কালকের ম্যাচে, সমালোচনা করছেন একজন দর্শক। প্রথম থেকে যদি শুরু করি, শ্রীলঙ্কাতে একটা সুযোগ পেয়েছিল, সুযোগটা হচ্ছে 4 নম্বরে। এবং সেই ম্যাচ নিয়ে অনেক সমালোচনা হয়েছে। একটা স্টেটমেন্টও দিয়েছিল, হ্যাঁ 4 নম্বরে কখনো খেলেনি। বাট আপনাকে সুযোগটা কাজে লাগানো উচিত। আমার কাছে মনে হয় আপনি যেখানেই সুযোগ পান না কেন, আপনাকে প্রুভ করতে হবে যে না আমি এই প্লেসও ভালো, নাম্বার 1-এর জন্য ভালো। আর গতকালকের যে ম্যাচটা আসলে ও উইকেটটা রিড করতে পারেনি। আমার কাছে যেটা মনে হয়েছে একটু উইকেটে নতুন বলে সার্ভাইভ করতে হবে। জাকির আলী অনেক শুরুতে যেটা করেছে, হয়তো কিছুটা বল সে সার্ভাইভ করেছে, তারপরে তার জোনে যেটা পেয়েছে সেটাই কিন্তু সে পানিশ করেছে। সে শুরু থেকে, নাইম শেখ শুরু থেকে কিন্তু এই জিনিসটা করতে চেয়েছিল। সো এই জিনিসটা থেকে ওকে বেরিয়ে আসতে হবে। উইকেট যদি রিড করতে পারে, ফ্ল্যাট উইকেট হয়, উইকেটে যদি 4 ছক্কার খেলা হয়, সেখানে সে আরামে কিন্তু রান করতে পারে, ওর হাতে যে স্ট্রোক আছে। সো এই জিনিসটা একটু ওর মাথার ভিতরে আনতে হবে। তিনি আমার কাছে মনে হয় একটা দারুণ সুযোগ নষ্ট করেছেন। তানজিদ তামিমের হয়তোবা আমরা নেক্সট ম্যাচে তার ইনক্লুশন দেখতে পারি হয়তোবা। 11-এ যে চেঞ্জটা আসছে, আসলে তানজিদ তামিম 11-এ থাকার মতনই হয়তোবা বিগত যে পারফরমেন্স করেছিল সেখানে হয়তোবা নাইম শেখের সুযোগটা কমই ছিল এই সেকেন্ড টি-20-তে। বাট সুযোগ একটা দেওয়া হয়েছিল, হয়তোবা এর পরের ম্যাচেও হয়তোবা টিম ম্যানেজমেন্ট চিন্তা করবে যে সিরিজটা মানে অলরেডি জিতেই গিয়েছি, এখানে হয়তোবা নাইম শেখকে আরও একটা সুযোগ দিতে পারে, হয়তোবা ইমনকেও একটা ব্রেক দিতে পারে। সো এটা টিম ম্যানেজমেন্টের ব্যাপার। বাট যাকে সুযোগটা দেওয়া হয়, সুযোগটা যেন সে কাজে লাগাতে পারে। ওয়ানডে নিয়ে একজন প্রশ্ন করেছিলেন দর্শক যে এর আগের 3 ওয়ানডেতে বাংলাদেশ দল সিরিজ হেরেছে শ্রীলঙ্কার বিপক্ষে, যদিও 1 ম্যাচ জিতেছিল। সেখানে কোনো ম্যাচেই আমরা লক্ষ্য করিনি যে 50 ওভার পুরোটা খেলতে পেরেছে, অল আউট হয়েছে বাংলাদেশ দল। সেটা কিছুটা অ্যালার্মিং কিনা, সেখান থেকে কিভাবে বেরিয়ে আসা যায় এজ এ ব্যাটার হিসেবে আপনার? দেখুন, আপনি যদি চিন্তা করেন, আমরা 2012-13 সালের পর থেকে ওয়ানডে ক্রিকেটটা কিন্তু ভালোভাবেই মানে ভালো করছিলাম। আমার কাছে যেটা মনে হচ্ছে, সিনিয়র উনি দর্শক যেটা বলেছে, সিনিয়র ক্রিকেটার, অনেক সিনিয়র ক্রিকেটার ছিল, তাদের দায়িত্বটাও বুঝতো। এখন হচ্ছে সবাই তো রিটায়ারমেন্টে চলে গেছে। অস্ট্রেলিয়া টিম কিন্তু একসময় ওয়ানডে ফরম্যাট বলেন, টেস্ট ক্রিকেটে বলেন, কিন্তু এক্সিলেন্ট ছিল। পরবর্তীতে 2-1 বছর কিন্তু স্ট্রাগল করেছে। একটা যুগ সন্ধিক্ষণ প্রত্যেকটা দলেরই থাকতেই পারে। সো শ্রীলঙ্কাও সেম। কিন্তু সেই ব্যাটনটা বাংলাদেশি ক্রিকেটাররা ধরতে পারেনি বলেই মনে হচ্ছে এখনো পর্যন্ত। না, তাদের সুযোগ তো দিতে হবে অ্যাটলিস্ট। ধরেন এখন সিনিয়র ক্রিকেটার বলতে আপনি লিটন কুমার দাসকে বলতে পারি, শান্ত আছে, এই দুইজন, আর মেহেদি মিরাজ আর কি, মেহেদি মিরাজ। সো এই 3 জন, আর হয়তোবা মুস্তাফিজ যদি খেলে ওয়ানডে তাহলে। কিন্তু ব্যাটারদের ভিতরে কিন্তু সিনিয়র ক্রিকেটার কেউ নাই। হ্যাঁ, তামিম চলে গিয়েছে, রিয়াদ চলে গিয়েছে, যারা মিডিল অর্ডারের মেন ব্যাটসম্যান ছিল, মুশফিক। হ্যাঁ, সো এদেরকে আসলে রিপ্লেস করার মতন যারা খেলছে এখন, তারা একটু
সময় লাগবে আমার কাছে মনে হচ্ছে যে সেই সময়টা যত দ্রুত আসে সেটাই আমাদের দলের জন্য ভালো। কালকের বোলিং নিয়ে একটু প্রশ্ন, তার আগে একটু শেখ মেহেদীকে নিয়ে একটু কথা বলার প্রয়োজন আছে। কালকে ব্যাট হাতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার, পাশাপাশি বোলিংও তিনি নিয়মিত ব্রেক থ্রু আনছেন। তার ইনক্লুশনটা মেহেদী মিরাজের জায়গায় আমরা শ্রীলঙ্কা সিরিজেই লক্ষ্য করেছি, সেটা আসলে কতটুকু এফেক্টিভ হয়েছে এবং এটাই হওয়ার কথা ছিল কিনা আরও আগেই? না, অবভিয়াসলি আপনি পাকিস্তান সিরিজ থেকে শুরু করেন। আমরা যখন পাকিস্তানে খেলতে গিয়েছিলাম, শেখ মাহাদিকে একটা সুযোগ দেওয়া হয়েছিল 4 নম্বরে ব্যাটে হিসাবে, বাট সে কখনো তো 4 নম্বরে ব্যাটিং করে না। তার মেন কাজ হচ্ছে বোলিং করা, সে বোলিং অলরাউন্ডার। হয়তো সেখানে একটা ম্যাচ খেলেছে, 2টা ম্যাচ তাকে খেলানো হয়নি, ভাইস ক্যাপ্টেন ছিল। পরবর্তীতে এসে আমরা শ্রীলঙ্কাতে ফার্স্টের 2টা ম্যাচ সুযোগ দেয়নি। এখন আমাদের টিম ম্যানেজমেন্টকে বুঝতে হবে কি কোন ধরনের প্লেয়ার কোন ফরম্যাটের জন্য সুইটেবল। আমার কাছে যেটা মনে হয় শেখ মাহাদি টি-20 ফরম্যাটের জন্য পারফেক্ট। এবং গতকালকে যে ব্যাটিংটা, সে কিন্তু ওই জাকির আলী অনেকের পরে ব্যাটিংয়ে নেমেছে। তো টিম ম্যানেজমেন্টকে একে মানে দায়িত্বটা নিতে হবে যে শেখ মাহাদি হয়তো বা 7 নম্বরের জন্য পারফেক্ট প্লেয়ার, এবং সে যেহেতু ভালো বোলিং করে মানে অ্যাজ এ অলরাউন্ডার হিসাবে, তার ফার্স্ট স্কিল তো বোলার, নিয়মিত সে 6 ওভারের ভিতরে 2-3টা উইকেট কিংবা 2-3 ওভার করে ফেলে। ইকোনমিও দেখবেন তার 6-এর কাছে, 7-এর নিচে আর কি। ওয়ার্ল্ড ক্রিকেটে কিন্তু 7-এ ইকোনমিক বলার খুব কমই আছে। তো আমরা হয়তো মিস করে গিয়েছি, হয়তো পরবর্তীতে হয়তো বা এই মিসটা টিম ম্যানেজমেন্ট করবে না, আমার কাছে যেটা মনে হয়। পেসারদের নিয়ে একটু কথা বলতে চাই, কিছুটা মধুর সমস্যায় পড়বে কিনা টিম ম্যানেজমেন্ট? তাসকিনের বদলে শরীফুল এসেছেন, তিনিও পারফর্ম করেছেন, আমরা তাকে একেবারে শ্রীলঙ্কাতেও পারফর্ম করতে দেখেছি। এবং তানজিম সাকিব আছেন, তিনি নিয়মিত অটোমেটিক চয়েসই বলা যায়, কারণ ব্যাট হাতেও তিনি যেহেতু ভালো ব্যাট চালাতে পারেন। মুস্তাফিজও অটোমেটিক চয়েস, অন্তত এই ধরনের উইকেট এবং কন্ডিশনের নিরিখে। সেক্ষেত্রে কম্বিনেশনটা কেমন হতে পারে? শরীফুল যেহেতু ভালো করেছেন, তাসকিনের আগের ম্যাচে ভালো করেছেন, কেমন হতে যাচ্ছে? আপনি ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে আপনি 2টা ম্যান অফ দ্য ম্যাচ তো দেখেছেন, একটা ইমন, একটা হচ্ছে জাকির আলী, আরেকজন জাকির আলী। সো কেন এই দুইজন ব্যাটারকে ম্যান অফ দ্য ম্যাচ ঘোষণা করা হলো? আমার কাছে যেটা মনে হয়েছে এই ধরনের উইকেটে সার্ভাইভ করাটা ডিফিকাল্ট, রান করাটাও ডিফিকাল্ট। সো এই ধরনের উইকেটে বলাররা ভালো করবে, এটাই স্বাভাবিক। যেমন ফার্স্ট ম্যাচে মোস্তাফিজ অসাধারণ বোলিং করেছে, হ্যাঁ উইকেটও নিয়েছে, রানও কিন্তু 6 রান দিয়ে, হ্যাঁ 6 রান দিয়ে 2-3টা উইকেট নেয়, কোয়াইট ডিফিকাল্ট, 2 উইকেট ইজ ডিফিকাল্ট। সো ম্যান অফ দ্য ম্যাচের দাবিদার তো সেও ছিল। এই ম্যাচেও, গত ম্যাচেও আপনার শরীফুলও অসাধারণ বোলিং করেছে, তাই না? একেবারে 2 উইকেট নিয়ে একটা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। হ্যাঁ, বোলিংটা আমার কাছে মনে হয়েছে বোলিং ডিপার্টমেন্ট যারা আছে তারা এখন এস্টাবলিশ, এবং তারা জানে কোথায় বোলিং করতে হবে। তাদের পেসও অনেক ভালো, সুইংও আছে। সো সবাই বোলাররা কিন্তু ফাইট করতেছে যে একটা জায়গা নিয়ে, যে না তৃতীয় সিমার হিসাবে কে খেলবে। হয়তো বা অটোমেটিক চয়েস হতে পারে মুস্তাফিজুর রহমান এই ধরনের উইকেট হলে, কিন্তু আর 2টা সিমারদের ভিতরে কিন্তু আপনার কোনো চয়েস নাই। হ্যাঁ, যে কোনো একজন হয়তো বা একটা ম্যাচ খেলবে, তারপরের ম্যাচটা আর তাসকিন খেলতে পারে কিংবা শরীফুল খেলতে পারে, সাকিবও, হ্যাঁ সাইফুদ্দিনও বসে আছে মাঠের বাইরে। সো এই জায়গাটা একটু হয়তো বা খুব ভালো একটা প্যাটার্নে আছে এবং খুব ভালো শেপে আছে। আমার কাছে যেটা মনে হয় যে সেই জায়গাটা থেকে যেহেতু সবাই ভালো পারফর্ম করছে, পেসারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা চিন্তা করে, কার কন্ডিশনটা কি কথা চিন্তা করে আমার মনে হয় এবং আপনার কাছে কি মনে হয় যে হোয়াইট ওয়াশ, একদম সংক্ষেপে যদি বলেন, আমাদের সময় একদমই নেই, হোয়াইট ওয়াশ করা কতটুকু সম্ভব বাংলাদেশ? আমরা যদি ভালো ক্রিকেট খেলি তাহলে সম্ভব। পাকিস্তান টিম হয়তো বা এই 2টা ম্যাচ দেখে অনেক ক্যালকুলেশন করবে, অ্যানালাইসিস করবে, তারপর হয়তো বা তৃতীয় ম্যাচ ঘুরে। অবশ্যই আমাদেরও সেই প্রত্যাশাই থাকবে তুষার ভাই, কারণ আমরা কিন্তু এই বছরই হোয়াইট ওয়াশ হয়ে এসেছি পাকিস্তান থেকে। একটা দারুণ সুযোগ প্রতিশোধের, দেখা যাক বাংলাদেশ সেই সুযোগটা লুফে নিতে পারি কিনা। শেষ করতে হচ্ছে ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।